হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছো থার্ড সেমিস্টারে, তোমাদের যে এমডিসি 3 বা সিসি 3 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-25 এর সাজেশন অনুযায়ী গুপ্ত যুগে নারীদের অবস্থা কেমন ছিল এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। বিএ হিস্ট্রি জেনারেল থার্ড সেমিস্টার এমডিসি 3, প্রশ্ন হচ্ছে গুপ্ত যুগে নারীদের অবস্থা কেমন ছিল। তো গুপ্ত যুগ নিয়ে অনেকটাই পড়তে হবে তোমাদের, তার মধ্যে নারীদের অবস্থা কেমন, এটা একটা 5 নম্বরের প্রশ্ন। দেখো, গুপ্ত যুগে সম্পর্কে জানতে গেলে তার আগে অর্থাৎ প্রাচীনকালে নারীদের অবস্থা কেমন ছিল একটু আমাদের জানতে হবে। তা প্রাচীনকালে নারীদের সম্পর্কে জানতে গেলে উপাদান কি আছে? বেদ আছে, বিভিন্ন সাহিত্য আছে, স্মৃতিশাস্ত্র আছে। এই সমস্ত গ্রন্থ থেকে আমরা প্রাচীনকালে নারীদের সামাজিক অবস্থা জানতে পারি। আমরা ঋগ বৈদিক যুগে দেখেছি যে নারীরা যথেষ্ট সামাজিক মর্যাদার অধিকারী ছিলেন। তারা বেদ পাঠ করতে পারতেন, বিদ্যা শিক্ষা করতে পারতেন এবং পুরুষের সাথে বিভিন্ন অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করতে পারতেন। এবং অনেক বিদুষী নারী, ঘোষা, অপলা, লোপামুদ্রা, গার্গী, এরকম বিভিন্ন নারীর কথা আমরা জানতে পারি। কিন্তু গুপ্ত যুগে গিয়ে অনেকটা পরিবর্তন হয়। নারীদের মর্যাদা, সামাজিক মর্যাদা অনেকটাই হ্রাস পায়। কারণ গুপ্ত যুগে সমাজে বাল্য বিবাহের প্রকোপ ছিল খুব বেশি। কারণ 8 বছর বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো। বাল্য বিবাহ এবং বহু বিবাহ, এই দুটি বিষয় ছিল ব্যাপকভাবে প্রচলিত। ফলে নারীদের যে সামাজিক মর্যাদা সেটা অনেকটা কমে আসে এবং নারীরা বিদ্যা চর্চার অধিকার অনেকটা হারিয়ে ফেলে। এই কারণে গুপ্ত যুগে গিয়ে নারীদের যে সামাজিক মান সেটা অনেকটা নেমে যায়। এই যুগে নারীদের সতীত্বের উপরে খুবই গুরুত্ব দেওয়া হয়েছিল। এছাড়া পরাশর যে স্মৃতিশাস্ত্র, সেই স্মৃতিশাস্ত্রে আমরা দেখেছি যে নারীদের পুনর্বিবাহের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ বিধবা বিবাহ। গুপ্ত যুগে নারীদের সম্পর্কে জানতে গেলে অনেক উপাদান আছে, যেমন বিভিন্ন স্মৃতিশাস্ত্র, যাজ্ঞবল্ক্য স্মৃতি, নারদ স্মৃতি, বৃহস্পতি স্মৃতি, কাত্যায়ন স্মৃতি। এছাড়া বিভিন্ন লেখা গ্রন্থ যেমন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম, মেঘদূতম, মুদ্রা রাক্ষস রয়েছে। এই সমস্ত গ্রন্থ থেকে, বা হর্ষবর্ধনের সময়কার লেখা বাণভট্টের কাদম্বরী, এই সমস্ত গ্রন্থ থেকে, এছাড়া বাৎসায়নের কামসূত্র, যাজ্ঞবল্ক্যের লেখা স্মৃতিশাস্ত্র, এগুলো থেকে আমরা গুপ্ত যুগের নারীদের সম্পর্কে জানতে পারি। কি জানতে পারি না, গুপ্ত যুগের নারীদের যে সামাজিক অবস্থা ছিল অনেকটা মিশ্র প্রকৃতির। নিম্ন বর্ণের সাধারণ নারীদের বিদ্যা চর্চার অধিকার ছিল না, কিন্তু উচ্চ বর্ণের নারীরা কিন্তু বিদ্যা চর্চা করতে পারতেন। অর্থাৎ এই যুগে নারীরা ছিলেন অনেকটা পরিত্যক্তা, অর্থাৎ স্বামী কর্তৃক পরিত্যক্তা। সমাজে সম্মান বা অধিকার থেকেও তারা পরিত্যক্তা ছিলেন। যেমন আমরা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম গ্রন্থে দেখেছি যে রাজা দুষ্মন্ত কর্তৃক তার পত্নী শকুন্তলা কিন্তু এখানে পরিত্যক্তা হয়েছিলেন। এই যুগের নারীরা বেদ পাঠ করতে পারতেন না, অর্থাৎ বেদ চর্চায় তারা অপারগ ছিলেন। কামসূত্র লিখেছিলেন বাৎসায়ন। বাৎসায়নের কামসূত্রে নারীদের কিন্তু বিদ্যা চর্চার কথা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে গণিত চর্চা, মানে প্রাথমিক গণিতের প্রাথমিক পাঠ মেয়েদেরকে জানতে হতো। এছাড়া মেয়েরা বিভিন্ন নৃত্য, গীত, এই সমস্ত বিদ্যা তারা চর্চা করতেন। বিশেষ করে যাকে বলা হয় 64 কলা, নারীরা বিভিন্ন কলায় পারদর্শী হতে হতো নারীদেরকে। এটাকে বলা হচ্ছে অঙ্গবিদ্যা। এই অঙ্গবিদ্যা চর্চা করতেন কিন্তু নারীরা। এছাড়া এই যুগে অনেক বিদুষী নারীর কথা জানা যায়, যেমন অনুসুয়া, যিনি একজন ইতিহাসবিদ ছিলেন, চিত্রাঙ্কন করতে পারতেন এবং ভালো পত্রও লিখতে পারতেন, এই অনুসুয়া। এছাড়া ছিলেন মালবিকা, সাগরিকা, আরণ্যকা, মালতী ছিলেন, রাজ্যশ্রী ছিলেন হর্ষবর্ধনের ভগিনী, রাজা হর্ষবর্ধনের ভগিনী বোন ছিলেন রাজ্যশ্রী, যিনি ভালো নৃত্য গীত করতে পারতেন, চিত্রাঙ্কন করতে পারতেন। মেঘদূতম কাব্যে আমরা যক্ষিণীদের নাম পেয়েছি, যে যক্ষিণীরা নৃত্য গীতে পারদর্শী ছিলেন। এছাড়া আমরা আরো অনেক নারীর কথা জানতে পারি, যেমন কাদম্বরী, কাদম্বরী রয়েছেন, মহাশ্বেতা রয়েছেন, সন্ন্যাসিনী কামন্দতী রয়েছেন, যিনি পুরুষদের সাথে একত্রে বসে বিদ্যা চর্চা করে অনেক বিদ্যা তিনি লাভ করেছিলেন। অমরকোষ গ্রন্থ, অমর সিংয়ের অমরকোষ গ্রন্থ থেকে আমরা জানতে পারি যে এই যুগে অনেক মহিলা বা নারী শিক্ষিকার কথা জানা যায়, যাদেরকে বলা হতো উপাচার্যা বা আচার্যা, অর্থাৎ নারী শিক্ষিকার কথা এখানে জানা যাচ্ছে। এই যুগের অনেক নারী আবার জ্যোতির্বিজ্ঞানে চর্চা করেছিলেন, যেমন খনার বচন রয়েছে, যেমন লীলাবতী রয়েছেন, বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী বরাহমিহিরের পত্নী লীলাবতী। এছাড়া এগুলো গেল সেই সময়কার নারীদের সামাজিক অবস্থার কিছু অংশ। এবার আসি নারীদের বিবাহের প্রশ্নটি।
দেখো, বৈদিক মানে গুপ্ত যুগে নারীদের বিবাহের প্রশ্নটি খুবই জটিল। সমাজে 8 প্রকার বিবাহ ছিল। তার মধ্যে বাদশাহ উল্লেখ করেছেন যে সমাজে কিন্তু অনুলোম বিবাহ ছিল, আবার প্রতিলোম বিবাহ ছিল। অনুলোম বিবাহ বলতে উচ্চ বর্ণের পুরুষের সাথে নিচু বর্ণের নারীর বিবাহ অনুলোম, আবার উচ্চ বর্ণের নারীর সাথে নিচু বর্ণের পুরুষের বিবাহকে আমরা বলি প্রতিলোম, বা সেই সময় বলা হতো প্রতিলোম। এবং এই সময় বিবাহের বয়স ধরা হয়েছিল 8 বছর থেকে 16 বছর। এর মধ্যে কিন্তু বিবাহ দিতে হতো। বাদশাহ তার কামসূত্রে বলেছেন যে নারী এবং পুরুষের বিবাহের যে বয়স তার মধ্যে 3 বছরের পার্থক্য থাকতে হবে। হিউয়েন সাং উল্লেখ করেছেন যে একই পরিবারের মধ্যে বিবাহ এই সময় কিন্তু নিষিদ্ধ ছিল, বিবাহ করা যেত না। এছাড়া আপস্তম্ভ গৃহসূত্র বলে একটি গ্রন্থ আছে, আপস্তম্ভ গৃহসূত্র, যে সূত্র থেকে আমরা জানতে পারি যে আর্য, ব্রাহ্ম, প্রজাপত্য এবং দৈব এই 4 ধরনের বিবাহ খুবই জনপ্রিয় ছিল। 8 প্রকার বিবাহ ছিল, তার মধ্যে ব্রাহ্ম, আর্য, দৈব এবং প্রজাপত্য এই 4 প্রকার বিবাহ সমাজে বেশি প্রচলিত ছিল। এছাড়াও আরো 4 প্রকারের বিবাহ কি ছিল? রাক্ষস বিবাহ, অসুর বিবাহ, পিশাচ বিবাহ, এরকম আরো অনেক কিন্তু বিবাহ ছিল। তা যাই হোক, এখানে বিবাহের ক্ষেত্রে বলতে গেলে একটা নতুন পদ্ধতি ছিল এই সময়, স্বয়ম্বর প্রথা। অর্থাৎ এখানে অনেক বিবাহ প্রার্থী যেসব পুরুষরা তারা পরপর বসে থাকতেন এবং কন্যা যার পছন্দ হতো তার গলায় মাল্যদান করলেই বিবাহটা হয়ে যেত। এটা রাজ পরিবারে সাধারণত এই প্রথা সীমাবদ্ধ ছিল, এই স্বয়ম্বর প্রথা, যেমনটা সেই সীতার বিবাহ হয়েছিল রামচন্দ্রের সাথে। তা এই স্বয়ম্বর প্রথায় বিবাহ ছিল। অ্যাকচুয়ালি গুপ্ত যুগে নারীরা ছিল অন্তঃপুরবাসিনী, অর্থাৎ তারা ছিল পরিবারের অন্তঃপুরে তারা বাস করতেন, তারা বাইরে সেভাবে কিন্তু তাদের আধিপত্য ছিল না। স্মৃতি শাস্ত্রগুলিতে বিবাহ বিচ্ছেদ, পুনর্বিবাহ এগুলোকে কিন্তু স্বীকার করে নেওয়া হয়নি। একমাত্র পরাশর স্মৃতিতে এই নারীদের পুনর্বিবাহের কথা বলা হয়েছে। তবে নারীর যদি সতীত্ব থাকে, নারীর যদি কুমারিত্ব বজায় থাকে, তবেই পুনর্বিবাহের কথা পরাশর স্মৃতিতে বলা হয়েছে। এছাড়া বিভিন্ন স্মৃতিশাস্ত্রে একটা বিষয় দেখা যায় যে সতীদাহ প্রথা, সতীদাহ প্রথা নিয়ে কিন্তু নীরব থেকে যে সমস্ত স্মৃতিশাস্ত্রগুলি, মানে স্মৃতিশাস্ত্রে সতীদাহ প্রথা সম্পর্কে তেমন কিছুই বলা হয়নি। বাদশায়নের কামসূত্রে সতীদাহ প্রথাকে খুবই প্রশংসা করা হয়েছে। আবার শূদ্রকের মৃচ্ছকটিক এবং বানভট্টের কাদম্বরী গ্রন্থে এই সতীদাহ প্রথাকে নিন্দা করা হয়েছে। তো সব দিক দিয়ে দেখলে দেখা যায় যে গুপ্ত যুগের নারীদের অবস্থা ছিল মিশ্র প্রকৃতির। কিছু নারীরা ছিলেন তারা বিদ্যা চর্চা করতে পারতেন, রাজনীতিতে অংশগ্রহণ করতে পেরেছিলেন, যেমন প্রভাবতী গুপ্তার কথা বলা যায়, দ্বিতীয় চন্দ্রগুপ্তের মেয়ে, বা এখানে হর্ষবর্ধনের কন্যা বা ভগিনী রাজ্যশ্রীর কথা বলা যায়। তবে সমাজের বেশিরভাগ সাধারণ পরিবারের মেয়েরা কিন্তু তারা বঞ্চিত ছিলেন, তারা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত ছিলেন, শিক্ষা দীক্ষা থেকে বঞ্চিত ছিলেন, তারা ছিলেন অবগুণ্ঠিতা বা অন্তঃপুরবাসিনী। এছাড়া এই সময় সমাজে নিয়োগ প্রথা চালু ছিল। অপুত্রক অবস্থায় যদি স্বামী মারা যায় তাহলে পরিবারের নিকট আত্মীয়ের কাছে ওই নারীকে সন্তান উৎপাদনের জন্য নিয়োগ করা হতো। একে বলা হয় নিয়োগ প্রথা। নারদ স্মৃতিতে এই বিষয়টা উল্লেখ করা হয়েছে, যদিও পরবর্তীকালে এই নিয়োগ প্রথা কিন্তু নিন্দিত হয়েছে। তা যাই হোক, এই ছিল গুপ্ত যুগের নারীদের অবস্থা, যেখানে মিশ্র একটা প্রকৃতি দেখা যায়। একদিকে উচ্চ বর্ণের মধ্যে তাদের নারীদের মধ্যে অনেক অধিকার দেখা যাচ্ছে যে তারা অধিকার ভোগ করছেন, আর নিম্ন বর্ণের নারীরা কিন্তু সেই সমস্ত অধিকার থেকে আবার বঞ্চিত ছিলেন। স্মৃতিশাস্ত্রগুলি নারীদের সম্পর্কে কটু কথা বলেছে এই সময় এবং তাদেরকে হেয় প্রতিপন্ন করেছে, পুরুষের চাকর হিসেবে নারীদেরকে তুলে ধরা হয়েছে। আবার অন্য দিকে কিছু কিছু গ্রন্থে যেমন পরাশর স্মৃতিতে নারীদের কিন্তু পুনর্বিবাহের কথা বলা হয়েছে, তবে কুমারিত্ব বজায় থাকলে তবে। তো এইভাবে গুপ্ত যুগের নারীদের সম্পর্কে তোমাদেরকে আলোচনা করতে হবে। সমস্ত বিষয়গুলো ধরে নারীদের বিবাহ, নারীদের সম্পত্তির অধিকার, নারীদের পড়াশোনার অধিকার, বাল্য বিবাহ, বহু বিবাহ, বিবাহের ধরনগুলো কি রয়েছে, এই সমস্ত বিষয়গুলোকে পরপর আলোচনা করতে হবে। এর যে উত্তর আছে 5 নম্বর 250 ওয়ার্ডের অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। হিস্ট্রি জেনারেল 3rd সেম এমডিসি বা সিসি3 গুপ্ত যুগে নারীর স্থান নির্ণয় করো, মার্কস 5। প্রাচীন ভারতীয় সমাজে নারীর স্থান কেমন ছিল সে সম্পর্কে জানার জন্য বিভিন্ন ঐতিহাসিক উপাদান রয়েছে, যেমন বেদ ও বিভিন্ন বৈদিক সাহিত্য, রামায়ণ, মহাভারত, বিভিন্ন পুরাণ, কৌটিল্যের অর্থশাস্ত্র, পাণিনি পতঞ্জলির ব্যাকরণ, বৌদ্ধ জৈন ধর্মগ্রন্থ সমূহ, বিভিন্ন সংস্কৃত সাহিত্য, বৈদেশিক লেখকদের বিবরণ ইত্যাদি। এছাড়া বিভিন্ন যুগের প্রত্নতাত্ত্বিক উপাদান সমূহ, শিলালিপি, তাম্রশাসন প্রভৃতিও এ বিষয়ে জানতে সাহায্য করে থাকে।
প্যারা করে দেখো, গুপ্ত যুগে নারীর সামাজিক অবস্থান ছিল মিশ্র প্রকৃতির। এই যুগে নারী অবগুণ্ঠিতা ছিলেন কিনা জানা যায় না, তবে কালিদাস বিরচিত অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে জানা যায় যে পরিত্যক্তা শকুন্তলা রাজা দুষ্মন্ত কর্তৃক প্রত্যাখ্যাত হলে আত্মপরিচয় দানের জন্য তার অবগুণ্ঠন সরিয়ে দেন। এই যুগের নারী আগেকার মতোই বেদ চর্চায় অপারগ ছিলেন, কিন্তু সম্ভ্রান্ত ঘরের মেয়েরা যে বিদ্যাচর্চায় যুক্ত ছিলেন তার ভুরি ভুরি প্রমাণ পাওয়া যায়। বাৎসায়নের কামসূত্রে নারীর শিক্ষা বিষয়ের কিছু বিবরণ পাওয়া যায়। তার মতে কবিতা আবৃত্তি, শ্লোকের পাদ পূরণ, সমার্থক শব্দের অভিধান পাঠ, অলঙ্কার ছন্দ সম্পর্কে জ্ঞান অর্জন মেয়েদের পক্ষে বাঞ্ছনীয় ছিল। নাগরকদের স্ত্রীদের কাছ থেকে আশা করা হতো তারা বার্ষিক আয় ব্যয়ের হিসাব রাখবেন এবং সে কারণে গণিত শাস্ত্রের প্রাথমিক পাঠ তাদের কাছে প্রয়োজনীয় ছিল। এছাড়াও সঙ্গীত, নৃত্যগীত, অঙ্কন, সূচি শিল্পে তাদের দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা ছিল। বাৎসায়ন এই সমস্ত বিদ্যাকে অঙ্গবিদ্যা নাম দিয়েছেন। অঙ্গবিদ্যা চর্চা সূত্রে গুপ্ত ও গুপ্তোত্তর যুগে বহু প্রতিভাবান নারী সন্ধান পাওয়া যায়। উদাহরণস্বরূপ অনুসূয়া ছিলেন ইতিহাস, চিত্রাঙ্কন, পত্রলিখনে পারদর্শী। মালবিকা, সাগরিকা, আরণ্যকা, মালতী ছিলেন দক্ষ কলাবিদ। রাজ্যশ্রী হর্ষবর্ধনের ভগিনী ছিলেন নৃত্যগীত ও চিত্রাঙ্কনে সুদক্ষ। কালিদাসের মেঘদূতম নাট্যকাব্যে যক্ষিণীকে যন্ত্রসঙ্গীতে নিপুণা বলে অভিহিত করা হয়েছে। কাদম্বরী ও মহাশ্বেতা সুশিক্ষিতা নারী হিসাবে বর্ণিত হয়েছেন। সন্ন্যাসিনী কামন্দকী পুরুষ শিক্ষার্থীদের সঙ্গে একযোগে বহু বিদ্যা আয়ত্ত করেন। অমরকোষ নামক অভিধান গ্রন্থে নারী শিক্ষককে উপাধ্যায়া ও আচার্য বা আচার্যা বলে চিহ্নিত করা হয়েছে। জ্যোতির্বিজ্ঞানী খনা ও গণিতবিদ লীলাবতী সম্ভবত এই যুগেরই বিদুষী প্রতিনিধি। প্যারা করে দেখো, এটি শেষ প্যারা। গুপ্ত যুগের নারীর বিবাহ সংক্রান্ত প্রশ্নটি জটিলতার শিকার। স্মৃতিশাস্ত্রগুলি বিবাহ সংক্রান্ত বিষয়ে পাত্রপাত্রীর মধ্যে বয়সগত পার্থক্যের উপর জোর দিয়েছে। এক্ষেত্রে 8 থেকে 16 বছরের তফাৎ আদর্শ বলে উল্লেখ করা হয়েছে। পক্ষান্তরে বাৎসায়ন এই ব্যাপারে 1 থেকে 3 বছরের পার্থক্য দেখার কথা বলেছেন। হিউয়েন সাং এদেশে স্বগোত্র পরিবারে বিবাহ নিষিদ্ধ বলে উল্লেখ করেছেন, তবে তিনি স্বজাতির মধ্যেই বিবাহ প্রথা লক্ষ্য করেছেন। বাৎসায়ন অনুলোম বিবাহের ব্যাপারে নীরব থাকলেও প্রতিলোম বিবাহের ক্ষেত্রে বিরুদ্ধবাদীর ভূমিকা নিয়েছেন। আপ স্তম্ভ গৃহসূত্র উদ্ধৃত করে তিনি জানিয়েছেন যে ব্রাহ্ম, দৈব, আর্য ও প্রজাপত্য বিবাহ উৎকৃষ্ট হলেও পাত্র নির্বাচনে মেয়েদের স্বাধীন চিন্তা অগ্রাহ্য করা যায় না। তার রচনা থেকে স্বয়ম্বর প্রথার কথাও জানা যায়। মনে করতে অসুবিধা হয় না যে নারী এ যুগের অন্তপুরবাসিনী ছিলেন না। পক্ষান্তরে স্মৃতিশাস্ত্রগুলি নারী চরিত্রের চপলতা নির্দেশ করে তাকে স্বামীর অনুগতা স্ত্রী হতে বিধান দিয়েছে। স্মৃতিশাস্ত্রে বিবাহ বিচ্ছেদ, পুনর্বিবাহ বা বিধবা বিবাহকে সাধারণভাবে অস্বীকার করা হয়েছে, কিন্তু পরাশর স্মৃতিতে বিধবা বিবাহ স্বীকৃতি পেয়েছে। যাজ্ঞবল্ক্য স্মৃতিতে পরোক্ষে দেখানো হয়েছে যে কোনো উত্তরাধিকারী না থাকলে পুনর্বিবাহিতার পুত্র তার পূর্ব সম্বন্ধীয় পিতার সম্পদ পাওয়ার অধিকারী। যাজ্ঞবল্ক্য বিধান দিয়েছেন বিধবার কুমারিত্ব বজায় থাকলে তার পুনর্বিবাহে বাধা নেই। তিনি লিখেছেন কোনো মৃত ব্যক্তির পুত্র না থাকলে তার বিধবা স্বামীর সম্পত্তির অধিকারী হবেন। প্রাচীন স্মৃতিশাস্ত্রকাররা কিন্তু সতীদাহ প্রথা সম্পর্কে নীরব থেকেছেন, তবে বরাহমিহির তার বৃহৎ সংহিতা গ্রন্থে সতীদাহ প্রথা সম্পর্কে সপ্রশংস। কিন্তু একই সময়ের লেখা মৃচ্ছকটিক এবং পরবর্তী সময়ের লেখা বাণভট্টের কাদম্বরীতে সতীদাহ প্রথা নিন্দিত হয়েছে। তো এই ছিল গুপ্তযুগে নারীদের অবস্থা কেমন ছিল তার উপরে 5 নম্বরের টিকা প্রশ্ন তোমাদের সামনে এটা আলোচনা করলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।